সমস্ত রাজনৈতিক দলের ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখনো আছে। এই প্রক্রিয়ায় বাস্তবায়নের ক্ষেত্রে গণভোটের প্রয়োজন এবং গণভোট অনুষ্ঠানকে সকলেই মনে করেছেন যে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য এটা একটি অত্যাবশ্যকীয় শর্ত। সেই বিবেচনা থেকেই জাতীয় ঐকমত্য কমিশন গণভোট অনুষ্ঠানের প্রস্তাব বা সুপারিশ করেছে। গণভোট অনুষ্ঠানের ক্ষেত্রে তারিখ বিষয়ে ভিন্ন মতের কথা বিবেচনা করে পাশাপাশি এটি যেহেতু একটি লজিস্টিক্যাল আসপেক্ট আছে, এটাকে কখন করা যাবে, কিভাবে করা যাবে, সেই বিষয়ে যেহেতু কমিশনের কাছে যথেষ্ট পরিমাণে তথ্য নেই এবং আমাদের পক্ষে অর্থাৎ কমিশনের পক্ষে সেটা নির্ধারণ করা সম্ভব নয়, সেহেতু আমরা সরকারকে বলেছি তারা যেন আদেশ দেবার পর এবং জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান করে। আমরা এটা লিখিতভাবে বলেছি। এর বাইরে আমরা সরকারকে আজকে যেটা বলেছি সেটা হচ্ছে তারা যেন অবিলম্বে এ বিষয়ে নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করে একটি নির্বাচনের তফসিল তৈরি করে ফেলে। রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া আমরা জানি না, ফলে এটার সম্পর্কে যে কোনো রকম মতামত এক ধরনের স্পেকুলেশন হবে। আমরা আশা করি তারা ইতিবাচকভাবে এটা বিবেচনা করবেন, কেননা এর মধ্যে আমাদের সুপারিশের একাধিক উপাদানের ব্যাপারে ঐকমত্য আছে, ফলে এটা আমরা ইতিবাচকভাবেই দেখতে চাই। তদুপরি এটা সরকার বাস্তবায়ন করবেন, আমরা সরকারকে সেই মর্মেই পরামর্শ দিয়েছি। দ্বিতীয় হচ্ছে যেটা আপনার সংযোজন বিয়োজনের ক্ষেত্রে তারা কতদূর যেতে পারবেন। জাতীয় সনদে যে অঙ্গীকার আছে সেই অঙ্গীকারের ভিত্তিতে তাদেরকে কাজ করতে হবে। আমরা এই ক্ষেত্রে যখন সংযোজন বিয়োজন পরিমার্জন কথা বলছি, যদি প্রথম প্রস্তাবে যেভাবে বলা হচ্ছে আর কি, আমাদের একটা প্রস্তাবে যে শুধু বিষয়গুলো উল্লেখিত থাকবে, সেগুলো তো আইনি ভাষায় লেখা, মানে সংবিধানের যথাযথ অনুচ্ছেদের যথাযথভাবে লেখা হয়নি, তাহলে তারা স্পিরিটটার দিক থেকে ল্যাঙ্গুয়েজটা তাদের ব্যবহার করতে হবে, সেটা তাদের করতেই হবে। তৃতীয় বিষয় হচ্ছে নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে ঐকমত্য কমিশন যে বিষয়গুলোকে তফসিলের মাধ্যমে সংযুক্ত করে আদেশ দেওয়ার কথা বলছে, সেগুলোর ব্যাপারে কোনো দলের কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু আমরা পরামর্শ দিচ্ছি আপনারা জনগণের সম্মতির জন্য যান, তাদের সম্মতি নিন, অথবা তারা যদি সম্মত হতে রাজি না হয় তাহলে সেটা অসম্মত হলো বলে আমরা বিবেচনা করব। ফলে আমরা যে 48টি বিষয়কে চিহ্নিত করেছি, সেক্ষেত্রে আমরা জনগণের সম্মতি অথবা অসম্মতির বিষয়টাকে বেশি গুরুত্ব দিচ্ছি। বিকল্প দিয়েছি, তার অধিকাংশ বিষয় আসলে একই রকম। আদেশ জারি করা, গণভোট অনুষ্ঠান, জনগণের সার্বভৌম গাঠনিক ক্ষমতা প্রয়োগের জন্য সংবিধান সংস্কার পরিষদ তৈরি করা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সংযোজনী পরিবর্জনগুলো সম্পাদন করা। পার্থক্য হচ্ছে গণভোটের তফসিলে, অর্থাৎ গণভোটের জন্য আদেশের যেটাতে বলা হবে কি যাবে গণভোটে, সেইখানে পার্থক্যটা। আমরা বলছি সরকার চাইলে এখনই এগুলো আইনি সাংবিধানিক ভাষায় পরিবর্তন করে বিলের আকারে দিতে পারে, অথবা জুলাই জাতীয় সনদে যে ভাষায় লেখা আছে সেভাবে দিতে পারে। এটা সরকারের উপরে আমরা বলছি এই কারণে যে এই সময়ের মধ্যে আমরা আশা করি, আমরা মনে করি বিল আকারে দেয়া যায় বাস্তবে।
দেবেন কিনা এই সিদ্ধান্তটা সরকারের কাছে রাখছি আমরা। ফলে একটার চেয়ে আরেকটা শ্রেয় ওইভাবে আমরা বিবেচনা করছি না, কারণ লক্ষ্য সুস্পষ্ট। আমাদের লক্ষ্য হচ্ছে এই যে জুলাই জাতীয় সনদে যা আমরা সকলে মিলে তৈরি করেছি তা যেন বাস্তবায়িত হয়, তার জন্য যতটা সম্ভব সহযোগিতা করা, ফ্যাসিলিটেট করা, আমরা সেটাই করেছি। দুটো প্রস্তাব, ফলে এটার বদলে ওটার প্রতি আমাদের কোনো পক্ষপাত নেই। আমি বলি কোনোটার প্রতি অনুরাগ বা বিরাগ নেই আমাদের। আমরা চেষ্টা করেছি আমাদের কার্যক্রমের ক্ষেত্রে যেমন কোনো ব্যক্তি দল গোষ্ঠীর প্রতি অনুরাগ বা বিরাগ প্রদর্শনের কোনো সুযোগ আমাদের ছিল না, কমিশন সেটা করেনি। প্রস্তাবের ক্ষেত্রেও তাই, সুপারিশের ক্ষেত্রে। আদেশ কে দেবেন? আমরা সরকার আদেশ দেবে বলেছি, এই কারণে যে সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তটা নেওয়া জরুরি। প্রাসঙ্গিকভাবে আমরা এই জুলাই সনদের ভিত্তি হিসেবে আমরা বিবেচনা করেছি এবং এই আদেশের ক্ষেত্রেও আমরা বিবেচনা করেছি, সেটা হচ্ছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, সেটাকেই আমরা বিবেচনায় রেখেছি। আইনি এবং বিভিন্ন বিষয়ে বিবেচনা করেই নিশ্চয়ই একটা সিদ্ধান্ত নেবেন, আমরা এটা সরকারের হাতে রেখেছি। রিফর্ম অ্যাসেম্বলির প্রধান এবং অন্যতম কাজ হচ্ছে জুলাই সনদে যা গৃহীত হয়েছে, যে বিষয়ে অঙ্গীকার করা হয়েছে সেগুলো বাস্তবায়ন করা। ফলে এখানে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত হয়েছে এবং পরবর্তীতে যদি গণভোটের মধ্য দিয়ে জনগণের সম্মতি লাভ করা যায়, তাহলে রিফর্ম কমিশনের দায়িত্ব হবে সেই স্পিরিট এবং লেটার দুটোর প্রতি অবিচল থাকা। এটাই আমাদের প্রত্যাশা। কোনো গণভোট সাধারণত এক বা দুটো প্রশ্নে হয়, ক্ষেত্র বিশেষে তার চেয়ে বেশি হয়েছে। আমরা দু একটি দেশে দেখেছি 5টা বা 6টা প্রশ্ন, কিন্তু এ যাবৎকালে 1789 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে তথ্য বা গবেষণার বিষয়গুলো আমার জানা আছে, তার উপর ভিত্তি করে আমি বলতে পারি অধিকাংশ প্রশ্ন আসলে একটা হয়। তার পেছনে কিন্তু অনেক প্রশ্ন থাকে। আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। 2016 সালে তুরস্কে যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল, সেটা প্রশ্ন একটাই ছিল, কিন্তু সেই এক প্রশ্নে 21টি বিষয়ে সংশোধনীর কথা বলা হয়েছিল। তাহলে এই যে আপনি বা আমরা যদি মনে করি যে জনগণ এগুলি ঠিক বুঝতে পারবেন না, আপনি এলাও করলে জনগণের উপর আস্থা রাখুন, বাংলাদেশের জনগণের উপর আস্থা রাখুন। বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধ করেছে, বাংলাদেশের মানুষ 90-এর গণঅভ্যুত্থান ঘটিয়েছে, বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদী শাসনকে প্রতিরোধ করেছে এবং যখনই সুযোগ তৈরি হয়েছে তখন নির্বাচনী প্রক্রিয়ায় তারা তাদের রায় দিতে পেরেছেন। ফলে আমি এই জায়গায় খানিকটা অস্বস্তি বোধ করি যখন কেউ আমাকে বলেন যে জনগণ এটা বুঝবেন না। আমি এটাতে খুব অস্বস্তি বোধ করি, ব্যক্তিগতভাবে আমি খুব অস্বস্তি বোধ করি। বোঝাবার ক্ষেত্রে সরকারের একটা দায়িত্ব আছে, এটা আমি বোঝাবার অর্থে বলছি না। আমি বলছি সরকারের দায়িত্ব হবে এগুলো যতটা দ্রুত সম্ভব, যতটা সহজবোধ্য করে, যেভাবে হোক প্রত্যেকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। আজকে আমরা যখন সুপারিশটা সরকারকে দিয়েছি, সেখানে এটা আমরা সুস্পষ্টভাবে অত্যন্ত গুরুত্ব দিয়ে বলেছি এটা আপনারা করবেন, এটা আপনাদের কাজ। এই সরকারের 3টি এজেন্ডা, সংস্কার, বিচার এবং নির্বাচন। এখন নির্বাচন এবং সংস্কার প্রকৃতপক্ষে একচ্ছত্রে বাধা হলো, এই অর্থে যে এই নির্বাচনের মধ্য দিয়ে যারা আসবেন তারাই সংস্কার প্রক্রিয়াকে অগ্রসর করবেন, তাই তো?
তাহলে সংস্কার এবং নির্বাচনের দায়িত্ব যাদের, তারা এই কাজটি করতে পারবেন বলে মনে হয়। আদেশটি সাংবিধানিক আদেশ কিনা, আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে এই আদেশটি সরকারের পক্ষ থেকে দেয়া হবে এবং এটা একটা সুস্পষ্ট সুনির্দিষ্ট বিষয় আছে, সেটি হচ্ছে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ। ফলে এটাকে ওভারআর্চিংলিও দেখার সুযোগ নেই, লিমিটেডভাবেও দেখার সুযোগ নেই। প্রত্যেকটা বিষয় নিঃসন্দেহে আমরা অতীত অভিজ্ঞতাকে ধার করব, সংবিধানের সাংবিধানিক বৈশ্বিক ইতিহাস দেখব, কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক পরিস্থিতির একটা ইউনিকনেস আছে, সেটাও আমাদেরকে বিবেচনা করতে হবে। আমরা এখন যে অবস্থায় আছি সেটা এক ধরনের স্টেট অফ এক্সেপশন, এটা আমাদের বিবেচনায় রেখেই অগ্রসর হতে হবে। সব কিছুই পুরনো বাক্সে ঢোকানো যাবে না, কিছু কিছু জিনিস সম্ভবত বাক্সের বাইরেও থাকবে। অতিরিক্ত 270 প্লাস 45 ডেজ, আমরা 270 ডেজ থেকে কমিয়ে আনছি না। আমাদের প্রস্তাব হচ্ছে 270 দিনের মধ্যেই, যদি না এই 45 ডেজের মধ্যে এটা করতে হবে বলি, তাহলে বোধহয় বুঝতে সুবিধা হবে। গণভোট অনুষ্ঠানের ব্যাপারে আমরা কমিশনের পক্ষ থেকে সরকারকে কোনো সুনির্দিষ্ট সময় বেঁধে দেইনি। আমরা বলেছি যে সরকার এই আদেশ জারির পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময়ে তারা এইটা করতে পারবেন, তারা নির্বাচন। এবং যেহেতু আমি যেটা ব্যাখ্যাও করেছি সেটা হচ্ছে, যেহেতু কমিশনের পক্ষ থেকে লজিস্টিক্যালি এবং অন্যান্য কারণে এটা বোঝা সম্ভব নয় যে এখন থেকে 90 দিন পর নির্বাচন করা যাবে না 30 দিন পর গণভোট করা যাবে না 45 দিন না 46 দিন, আমরা পারবো না এটা। কারণ হচ্ছে যে তার জন্য যে প্রয়োজনীয় তথ্য উপাত্ত প্রস্তুতির বিষয়গুলো, ভোটার লিস্ট কি তৈরি হয়েছে, 45 দিনের মধ্যে নির্বাচন করার জন্য কি প্রস্তুত হবে, আমরা জানি না। আমি একটু লাইটার ভেনে মাঝে মধ্যে কথা বলি, সেইভাবে আমি বলেছি যে নেক্সট নির্বাচনের জন্য অনপনীয় কালি, খুব কঠিন বাংলা, অমোচনীয় কালি, এই যে অমোচনীয় কালি সংগ্রহ করা যাবে, যেতে কতদিন লাগে আমি কিন্তু জানি না, আমার কমিশনে কেউ জানেন না, আমাদের কমিশনে কেউ জানেন না। ফলে আমরা যে বলবো যে 90 দিনের মধ্যে করেন, 45 দিন কিভাবে বলবো? সেই কারণেই আমরা বলেছি এটা সরকার সিদ্ধান্ত নেবে। আমরা মৌখিকভাবে আজকেও বলে এসেছি সরকারকে যে আপনারা নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করুন, তাদেরকে সিদ্ধান্ত নিতে বলুন। কারণ হচ্ছে এই কাজটা আসলে নির্বাচন কমিশনের, এই জন্য আদেশের মধ্যে গণভোটের বিষয়ে একটা অধ্যাদেশ লাগবে, সেটা সরকার করবেন, এটা আদেশেরই অংশ। ফলে আমরা কোনো দিনক্ষণ বেঁধে দিচ্ছি না। তার মানে জনগণ প্রত্যাখ্যান করেছে। আপনাকে আমি দুটো উদাহরণ দিই। চিলেতে দুইবার কমপ্লিট কনস্টিটিউশন রেফারেন্ডামে দেওয়া হয়েছে, 2বার ফেল করেছে, তাই না? প্রথমবার চিলেতে একটা সংবিধান তৈরি করে দেওয়া হলো, গণভোটে সেটা হারলো। কেউ কেউ বললেন এটা অনেক বেশি দক্ষিণপন্থী হয়ে উঠেছিল অথবা বামপন্থী হয়ে উঠেছিল, এক একজন একে বলে। তারপর আবার একটা সংযোজন করা হয়েছে, করে আবার গণভোটে দেওয়া হয়েছে, আবারও ফেল করেছে। পাস না করলে তার মানে হচ্ছে যে পাস হলো না, জনগণ তাহলে গ্রহণ করছেন না। এই জন্য আমি বলছি আবারও, জনগণের উপর আস্থা রাখুন। আপনার বা আমার পক্ষপাত অবশ্যই আছে, আমার দিক থেকে আমি বলতে পারি, সুস্পষ্টভাবে বলতে পারি, আনইকুইভোক্যালি বলতে পারি, বাংলাদেশের রাষ্ট্র সংস্কার প্রয়োজন এবং সেজন্য এই সংস্কারগুলো করা জরুরি। এটা শুধুমাত্র প্রথম পদক্ষেপ, আরও অনেক রকম সংস্কার করতে হবে, সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। এটা আমার অবস্থান। আপনার অবস্থান ভিন্ন হতে পারে, আপনি দেবেন না ভোট, আমি দেব, বা আপনি দেবেন না। ফলে কি এটা হলে কি হবে এই বিবেচনা না করা ভালো।
ভোটের ক্ষেত্রে সাধারণত আমি গোড়াতেই যেটা বলেছি, সিঙ্গেল কোশ্চেন অথবা ডাবল কোশ্চেন, কোথাও একটু বেশি হয়েছে। তো একটা আইসল্যান্ডের ক্ষেত্রে সম্ভবত উদাহরণ আছে যে 6টা কোশ্চেন ছিল। কিন্তু আপনি প্যাকেজ হিসেবে, আমাদের সুপারিশ হচ্ছে একটা প্যাকেজ হিসেবে একটি প্রশ্ন, যে আপনি এই আদেশ এবং এই আদেশের তফসিলে যে বিষয়গুলো সংবিধান সংস্কার সংক্রান্ত আছে তার প্রতি সমর্থন জ্ঞাপন করছেন কিনা। ফলে আপনি যে আশঙ্কার কথা বলছেন যে এটার জন্য এটা হবে, ওইটার জন্য ওটা হবে, যে কোনো রেফারেন্ডামের ক্ষেত্রে এই বিষয়টা থাকে। আমি তুরস্কের 2016 সালের রেফারেন্ডামের উদাহরণ দিয়েছি। ওখানে 21টি বিষয় ছিল এবং সেটি অত্যন্ত মার্জিনালি জিতেছিল, 51% মাত্র। সেক্ষেত্রে হতে পারে যে ওই 21টি বিষয়ের মধ্যে কেউ কেউ একটি বিষয়ে একমত, 19টি বিষয়ে একমত, 20টি বিষয়ে একমত, তারপরে ভোট দিয়েছেন। কীভাবে দিয়েছেন আমি জানি না। বাংলাদেশে অতীতে এরকম নির্বাচন হয়েছে, সেগুলির উদাহরণ আমি দিচ্ছি না বিভিন্ন কারণে। কিন্তু পৃথিবীতে বাংলাদেশই প্রথম গণভোট করবে না যেখানে একটি মাত্র প্রশ্ন দিয়ে অনেকগুলো বিষয়কে ক্যাপচার করার চেষ্টা হচ্ছে। যে রাজনৈতিক সংগঠনগুলো এখন পর্যন্ত স্বাক্ষর করেনি তাদের সাথে আমাদের অনানুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত আছে। আমরা প্রকাশ্যে এবং অনানুষ্ঠানিক যোগাযোগে অনুরোধ করেছি তারা যেন স্বাক্ষর করেন। তাদের সাথে, তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে। আপনারা এটাও জানেন যে 17 অক্টোবর স্বাক্ষর করেনি এমন একটি রাজনৈতিক দল গণফোরাম পরবর্তীতে এসে স্বাক্ষর করেছেন। এনসিপির ক্ষেত্রে এনসিপির সাথে আমাদের অনানুষ্ঠানিক যোগাযোগেরই এক পর্যায়ে সকলের উপস্থিতিতেই, প্রায় মিডিয়ার উপস্থিতিতে আলোচনা হয়েছে। এমনকি আমাদের সাথে গতকাল রাতেও আমাদের সাথে কথাবার্তা হয়েছে। এনসিপির পক্ষ থেকে যেগুলো বলা হয়েছিল তার মধ্যে একটা হচ্ছে যে আদেশ, বাস্তবায়ন প্রক্রিয়াটা জানলে তাদের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। এখন বাস্তবায়ন প্রক্রিয়া তো আমরা উপস্থাপন করলাম। আমি আশা করি যে তারা সেটা দেখবেন, বিবেচনা করবেন এবং স্বাক্ষর করবেন, কারণ আমরা চাই সকলের মধ্যে থাকুক। এনসিপির ক্ষেত্রে আমার অবস্থানটা, কমিশনের অবস্থানটা পুনর্বার বলা সুযোগ আছে বলে আমি নিচ্ছি। এই জুলাই জাতীয় সনদ প্রণয়নের ক্ষেত্রে এনসিপির সঙ্গে সংশ্লিষ্ট সকলের একটা বড় রকমের ভূমিকা আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই যে এক দফার আন্দোলন, তাই ফ্যাসিবাদী শাসনকে পরাস্ত করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। তার সঙ্গে ছাত্র, জনতা, শ্রমিক যুক্ত হয়েছিল। ফলে এই জুলাই জাতীয় সনদের শুধু পটভূমি নয়, তার বিষয়গুলোর সাথে তাদের সংশ্লিষ্টতা আছে। দ্বিতীয় হচ্ছে পুরো প্রক্রিয়াটার সঙ্গে তারা ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। প্রতিটি আলোচনায় উপস্থিত থেকেছেন, মত দিয়েছেন, লিখিত মতামত দিয়েছেন। ফলে তাদের অংশগ্রহণ আছে। এই সনদে তারা স্বাক্ষর না করলেও এই সনদে তাদের ভূমিকা আছে, এই সনদে তাদের স্টেক আছে, এই সনদ তৈরিতে তারাও অবদান রেখেছেন। ফলে আমরা আশা করি যে তারা তাতে স্বাক্ষর করবেন। তারা প্রক্রিয়ার বিষয়ে আমাদের সাথে দেখা করে জানতে চেয়েছিলেন। আমরা যেহেতু সকল রাজনৈতিক দলকে দিচ্ছি না, আপনারা দেখেছেন তারা বাইরে এসে বলেছেন যে আশাহত হয়েছেন। আমরা আশা রাখছি, যোগাযোগ রাখছি, প্রত্যাশা করছি এবং মেয়াদ আরও 3 দিন। আজকে 28 তারিখ, অর্থাৎ 29, 30, 31, 3 দিন আছে। তো যেমন 17 তারিখ স্বাক্ষরের আগে অনেকে আমাদেরকে বলছিলেন যে 17 তারিখে একদিন স্বাক্ষরের পরে বন্ধ হয়ে যাবে। আমরা বলছি তা নয়, এটা একটা জাতীয় সনদ। কারো ক্ষেত্রে 2-4 দিন সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে, কিছু দেখতে পারে। আমরা সেটা অব্যাহত রেখেছি। কমিশনের মেয়াদের মধ্যেই তারা স্বাক্ষর করবেন, সেটাই আমরা আশা করি। এটা সরকার তৈরি করবে, কারণ গণভোটে যাওয়ার ব্যবস্থাটা সরকার করবে, কমিশন করবে না। সরকার কিভাবে তৈরি করবে? কারণ আপনি তো ধরেন একটা বিষয়, বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা, অন্যান্য ভাষা স্বীকৃতি থাকবে। কোন ভাষা স্বীকৃতি থাকবে এটা তো পরিষদে ডিবেট ছাড়া সরকার কিভাবে করবে? সরকারের 5 জন উপদেষ্টা 10 জন উপদেষ্টা ডিবেট করবে যে কুকি থাকা দরকার, আপনি খুব রাজীব, আপনার প্রশ্নটা খুবই ইনডেপথ এবং প্রসিডিউরাল।
প্রসিডিউরাল প্রশ্নটা হচ্ছে এই যে আমরা কিন্তু বলছি যে এটা আসলে বাস্তব খসড়া তৈরি করে দেবে সাহায্য করার জন্য 270 দিনের মধ্যে তারা আলাপ আলোচনা করে এগুলি প্রয়োজনীয় সংশোধন করবে। আরও একজন মহিউদ্দিন সম্ভবত প্রশ্ন করেছিলেন ল্যাঙ্গুয়েজে, তো যে আরও একজন প্রশ্ন করেছিলেন তারা কি চাইলেই অন্য কিছু লিখে ফেলতে পারবেন কিনা। তারা এইটাই এই যে কয়টা ভাষা হবে, তো এই ভাষাটা তারা আলোচনা করবেন। এক মিনিট রাজীব, আমাকে একটু শেষ করতে দিলে আমি খুশি হব। 2 নম্বর বিষয় হচ্ছে নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে যেটা সনদ যখন তৈরি করা হয়েছে তখন যে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা তো হয়নি, তো বাস্তবায়ন প্রক্রিয়ার আলোচনায় গণভোট এসছে এবং গণভোটের ক্ষেত্রে আমাদের প্রস্তাবটা হচ্ছে সব কিছুই জনগণের কাছে নিয়ে যান। জনগণ যদি বলে তাহলে তারা সেই জনগণের রায় পাবার পরে রাজনৈতিক দল তার ভূমিকা নির্ধারণ করুক। আমার মনে হয় না কোনো রাজনৈতিক দল জনগণের রায় পাওয়া জিনিসকে কেবলমাত্র নিজস্ব দলীয় অবস্থান থেকে বিবেচনা করবেন, এটা আমরা মনে করছি না। ছোট্ট একটা বিষয় সেটা হচ্ছে আপনারা পরিষদকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিচ্ছেন থ্রু গণভোট, তো যার কনস্টিটিউয়েন্ট পাওয়ার আছে সে কেন নিজের পছন্দ করতে পারবে? কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হচ্ছে এই বিবেচনার থেকে যে সে ফান্ডামেন্টাল রিফর্মটা করছে। কনস্টিটিউয়েন্ট পাওয়ারের এক্সারসাইজটা হচ্ছে যে রেগুলার পার্লামেন্টে যে অথরিটিটা নাই সেই অথরিটিটা দেওয়া হচ্ছে, কিন্তু তাকে গাইড করতেছে যে এই সনদের মধ্য দিয়ে এই রাজনৈতিক দলগুলোর প্রক্রিয়ার মধ্য দিয়ে যে সনদ তৈরি হয়েছে সেটা যেন তাকে গাইড করে। কিন্তু তার কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা কোথায়? আপনার কনস্টিটিউয়েন্ট পাওয়ার মানে হচ্ছে যে আমি যাই চাইছি লিখতে পারছি না বলেই কি কনস্টিটিউয়েন্ট পাওয়ার এক্সারসাইজ হচ্ছে না, তা কিন্তু নয়। কনস্টিটিউয়েন্ট পাওয়ার এই ক্ষেত্রে দেয়া হচ্ছে যেহেতু কিছু ফান্ডামেন্টাল রিফর্ম করতে হবে, যেটা আপনি রেগুলার পার্লামেন্টে এই পাওয়ারটা থাকে না। আপনি এবং আরো বেশি বিস্তারিত আমরা হয়তো আলোচনা করতে পারি, কিন্তু মূল সরকারের নির্বাচন বিষয়টি নির্বাচন কমিশনের। জাতীয় ঐকমত্য কমিশন নির্বাচন বিষয়ে কোনো মন্তব্য করবে না, যেহেতু এটি জাতীয় ঐকমত্য কমিশনের যে দায়িত্ব দেওয়া হয়েছে তার দায়িত্বের অতিরিক্ত। আমরা আমাদের দায়িত্ব পালন করার জন্য সচেষ্ট থেকেছি। তারই প্রক্রিয়া হিসেবে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনায় সনদ তৈরি করে বাস্তবায়ন প্রক্রিয়া সরকারকে সুপারিশ করেছি এবং আমরা আশা করি সরকার সেগুলো দ্রুত বাস্তবায়ন করবেন।